আমাদের আপামর ছাত্রদের কিন্তু প্রতি মুহূর্তে ভয়েসটা রেজ করে যাইতে হবে। এই যে উপদেষ্টা মন্ত্রী আছে তাদের উপর প্রতি মুহূর্তে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে। আমার স্বপ্ন, আমি তো স্টুডেন্ট মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এই মুহূর্তে আমার স্বপ্ন, এবং মানে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি রাখে, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ধাপে ধাপে সামনে যেতে চাই জীবনে। এক লাফে আমি মন্ত্রিসভায় ঢোকার ইচ্ছা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো একসময় হল ছেড়ে চলে যেতে বাধ্য হই, আমাদের বাসায় চলে যেতে বাধ্য হই। এখন আমরা প্রচুর মানসিক চাপে ছিলাম। যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে, যে সরকারের মিস ইনফরমেশন যেগুলো টেলিভিশন চ্যানেলের মধ্যে তারা ছড়াচ্ছিল, আমরা চেষ্টা করছিলাম এই মিস ইনফরমেশনগুলো যাতে আমরা অন্তত খণ্ডন করতে পারি, একটা প্রিন্ট মিডিয়াতে যাতে আমরা বলতে পারি যে সরকার যা দেখাচ্ছে তা ভুয়া। এইটাই আমাদের ওই সময়কার স্ট্র্যাটেজি ছিল, আর বাকি যা করেছে তা মানুষ করেছে। আমার একটা স্পেসিফিক মুহূর্ত বলতে পারি যে নাহিদ ভাইদের শুক্রবারে, মানে কত তারিখ আমার ঠিক মনে পড়ছে না, সম্ভবত 26 তারিখে নাহিদ ভাইদের একটা প্রেস ব্রিফিং করার কথা। সেখানে আমাদের চলো ক্যাম্পাস চলো ধরনের একটা কর্মসূচি দেওয়ার ব্যাপারে আমরা আলাপ করেছিলাম। তো সন্ধ্যায় তারা প্রেস ব্রিফিং করবে, বিকাল 4টা বাজে শুনি নাহিদ ভাইদেরকে ধরে নিয়ে গেছে। এরপর সার্জিস ভাই, হাসনাত ভাই তাদেরকে শনিবারে ধরে নিয়ে গেল। পরবর্তীতে শনিবার ভোর 4টার দিকে আমার সাথে নুসরাতের কথা হচ্ছিল। 4টা বাজে আমরা কথা বলছিলাম, এরপর আমি ঘুমাই 4:30টার দিকে। হঠাৎ করে 6টা বাজে আমাকে নাহিদা সরোয়ার নিভা আপু কল দিয়ে বলে যে নুসরাতকে ধরে নিয়ে গিয়েছে। পরে তো আর এগুলো না বললাম, খুবই বাজে অবস্থা হয়। এখানে অবশ্যই আমাদের একটা জিনিস বুঝতে হবে, যখন দুইজন ছাত্র এখানে উপদেষ্টা হিসেবে যান, তারা কিন্তু অতটা অভিজ্ঞ নন। তো ওই দুইজন ছাত্র কিন্তু গিয়েছে আমাদের ছাত্রদের প্রতিনিধি হিসেবে। তো এখানে আমাদের আপামর ছাত্রদের কিন্তু প্রতি মুহূর্তে ভয়েসটা রেজ করে যাইতে হবে। এই যে উপদেষ্টা মন্ত্রী আছে তাদের উপর প্রতি মুহূর্তে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে, যাতে তারা একটা মানে রিফরমেশন জারি রাখার যে পথটা, সেটা থেকে যাতে তারা বিচ্যুত না হয়। এটাই আমাদের ছাত্র জনতা সবারই এই মুহূর্তে দায়িত্ব, এবং সেটাই আমরা পালন করার কথা এই মুহূর্তে ভাবছি। আচ্ছা, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমি তো স্টুডেন্ট মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এই মুহূর্তে আমার স্বপ্ন, এবং মানে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি রাখে, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ধাপে ধাপে সামনে যেতে চাই জীবনে। এক লাফে আমি মন্ত্রিসভায় ঢোকার ইচ্ছা নাই। আমার এখন কেমন লাগছে, এখন তো প্রচুর দায়িত্ব। আমি এখন যেটা মনে করছি, বিশেষ করে প্রচুর নিহত, বিশেষ করে নিহতদের তালিকা এখনো পর্যন্ত আপনার পরিষ্কার না। আমাদের দ্রুততম সময়ে আমাদের শহীদদের তালিকাটা তৈরি করতে হবে, তাদের পরিবারকে হেল্প করার জন্য যেতে হবে। আর ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আপনার নতুন বিল্ডিংয়ে প্রচুর আহত মানুষ, বুলেট লাগা আছে, 6টা বুলেট লেগেছে একটা ছেলেকে, আমি দেখে এসেছি। ওদেরকে দ্রুততম সময়ে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ একজন রিক্সাওয়ালাকে, আমি মাত্র ওনাকে কিছু টাকা দিয়ে এসেছি, রিক্সাওয়ালা ওনার পায়ে বুলেট লেগে উনি তো আর কোনো রিক্সা চালাতে পারবে না, তার তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো যারা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করতে হবে, তাদের জীবনটা বাঁচাতে হবে, জীবনটা বাঁচিয়ে পরবর্তীতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, শহীদদের পরিবারদের ব্যবস্থা করতে হবে, এবং এটা সরকারিভাবেই হইতে হবে, এটা আমরা মনে করি। দেশবাসীর প্রতি এটাই বলতে চাই যে আমাদের সবাইকে সাহায্য করার কথা বলো তাদেরকে। দেশবাসীর প্রতি এটাই বার্তা যে আন্দোলন কোনো একক ব্যক্তিবর্গের আন্দোলন না। এটাকে যখনই আপনি একটা গোষ্ঠীর মধ্যেই আন্দোলনকে সীমাবদ্ধ করে আনতে যাবেন, তখন কিন্তু গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। তো আমরা প্রথমেই বলতে চাই, জনগণকে কিন্তু এই সেন্সটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আন্দোলনটা আমার আন্দোলন ছিল, ওই পান বিক্রেতা, ওই 4 বছরের বাচ্চা সবারই আন্দোলন ছিল, এবং আমার হক আছে, এই মন্ত্রিসভার উপর আমার হক আছে, মানে আমার সবার হক আছে। এইটা যখন আমরা নিশ্চিত করতে পারবো, এবং আমরা যখন প্রেশার দিতে পারবো যে আমার দাবিটা যাতে আদায় হয় এখান থেকে, তখনই আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার মাধ্যমে দেশটাকে রিফর্ম করা সম্ভব হবে। তা না হলে সম্ভব না। আমি এখনো পর্যন্ত এই ব্যাপারে পার্সোনালি বলতে পারছি না, তবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম তৈরি করা হয়েছিল, এবং এছাড়াও বিভিন্ন মানুষ পার্সোনালি বর্তমানে আহতদের হেল্প করে যাচ্ছে। এবং আমরা আশা করি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে, ডক্টর ইউনুস কিন্তু দেখে গিয়েছিলেন ঢাকা মেডিকেলের রোগীদেরকে, এবং আমরা সেই হিসেবে আশা করতেই পারি যে ডক্টর ইউনুস এবং তার যে উপদেষ্টা মণ্ডলী, তারা দ্রুততম সময়ে এটার ব্যবস্থা নেবে। সারা বাংলাদেশে ঢাকা মেডিকেল তো আমি একটা উপমা হিসেবে বললাম।